সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আব্দুল মতিন আসিফ আসিফ স্যার কমার্স কেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, দোয়া এবং শুভকামনা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আমিও খুব ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ এই অধ্যায়ের ধারাবাহিক টপিক শিখছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব এক ঘরা নগদান বই। প্রিয় শিক্ষার্থীরা, যদিও এইচএসসি তে এক ঘরা নগদান বই খুব একটা আসে না, তবে এসএসসি লেভেলে এক ঘরা নগদান বই আসে। এবং তোমরা যারা এইচএসসি শেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবে বা এখন থেকে প্ল্যান করেছো, তোমাদের জন্য বেসিক জানা থাকাও প্রয়োজন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে আমরা একটি এক ঘরা নগদান বই শিখবো ইনশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, তোমাদের জন্য একটি কোশ্চেন লিখে রেখেছি। নিম্নলিখিত লেনদেনগুলোর সাহায্যে ফারুক ট্রেডার্সের একটি এক ঘরা নগদান বই প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথমে যেই বেসিক জিনিসগুলো জানতে হবে সেটি হলো এক ঘরা নগদান বই কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে। প্রিয় শিক্ষার্থীরা, এক ঘরা নগদান বই খুবই ছোট আকারের ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে। এখন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক প্রসারের এই সময় এক ঘরা নগদান বই খুব একটা তৈরি করা হয় না, কেননা এখন আধুনিক হিসাব বিজ্ঞানের বদৌলতে নগদ প্রাপ্তি, নগদ প্রদান এবং দুই ঘরা তিন ঘরা এগুলো ব্যাপকভাবে ব্যবহার হয়। তবে খুবই ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে এক ঘরা নগদান বইয়ের প্রচলন, যে কারণে আজকে আমরা এক ঘরা নগদান বইয়ের বেসিক শিখব। প্রিয় শিক্ষার্থীরা, যে নগদান বইতে অর্থাৎ যে নগদান বইয়ের ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে একটি করে টাকার ঘর থাকে, সেই নগদান বইকে এক ঘরা নগদান বই বলে। যেহেতু একটি টাকার ঘর, তাহলে নগদ এবং ব্যাংক সবগুলোই এই এক ঘরা নগদান বইয়ের মধ্যে চলে আসবে। তবে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি নগদ যখন আমরা পাই তখন নগদান হিসাব ডেবিট হয়, অর্থাৎ নগদ টাকা পেলে নগদান হিসাব ডেবিট, নগদ প্রাপ্ত হলে নগদান হিসাব ডেবিট, আর নগদ প্রদান করলে নগদান হিসাব ক্রেডিট। তার মানে যখনই আমরা নগদ পাবো এই প্রাপ্ত সমূহের মধ্যে অর্থাৎ ডেবিট পাশে লিখব, আর যখন নগদ প্রদান করব তো নগদান ক্রেডিট অর্থাৎ ক্রেডিট দিকে প্রদান সমূহের মধ্যে লিখব। এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই এক ঘরা নগদান বইতে ব্যাংক সংক্রান্ত লেনদেনও থাকতে পারে। আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পেতেও পারি, আবার ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধও করতে পারি। মনে রাখবে, চেক প্রাপ্ত হলে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে যা পাবো সেটি দুই দিকে যাবে, আবার ব্যাংকের মাধ্যমে যা পরিশোধ করব সেটিও দুই দিকে যাবে। এক ঘরা নগদান বইয়ের এই বেসিক কথাগুলো মনে রাখতে হবে আমাদেরকে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমরা শুরু করি। 2024 জানুয়ারি 1, 9,000 টাকা মূলধন নিয়ে কারবার শুরু করা হলো। কারবার মানে ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে 9,000 টাকা মালিক মূলধন হিসাবে দিয়ে শুরু করলো। তাহলে আমরা নগদ টাকা পেয়েছি, প্রাপ্তির দিকে যাব, অর্থাৎ নগদান হিসাব ডেবিট। তাহলে ডেবিট দিকে আমরা তারিখ লিখি 2024 জানুয়ারি 1, জানুয়ারি 1, 9,000 টাকা মূলধন নিয়ে কারবার শুরু করা হলো। তাহলে আমরা লিখব মূলধন হিসাব। আমরা নগদ টাকা পেয়েছি, ব্যবসা প্রতিষ্ঠানে মালিক দিয়েছে, তাই প্রাপ্তির দিকে অর্থাৎ নগদান হিসাব ডেবিট, আর মূলধন হিসাবে দিয়েছে, আমরা লিখব মূলধন হিসাব। অর্থাৎ জাবেদা যদি আমরা চিন্তা করি, তাহলে জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট আর হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নগদান যেই দিকে আমরা সেই দিকে লিখব। নগদান ডেবিট, তাই ডেবিট দিকে লিখলাম। যদি কখনো নগদান ক্রেডিট হয় ক্রেডিট দিকে লিখবো, তবে কথা লিখবো বিপরীতটা, অর্থাৎ আমরা এখানে লিখলাম মূলধন হিসাব। জাবেদা খেয়াল রাখবো। ওকে, এরপরে আসো 6 তারিখ জানুয়ারি 6, নগদে আসবাবপত্র ক্রয় 2,000 টাকা এবং ধারে আসবাবপত্র ক্রয় 2,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো অনগদ লেনদেন, বাকিতে লেনদেন
কখনোই নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। নগদান বইতে শুধুমাত্র নগদ লেনদেন গুলোই অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ যা আমরা নগদ পাবো বা নগদে পরিশোধ করব এবং ব্যাংকের মাধ্যমে পাবো, ব্যাংকে পরিশোধ করব, শুধু সেগুলোই নগদান বইতে আসবে। যেগুলো নগদান নয়, অর্থাৎ নগদে সংগঠিত হয়নি যে লেনদেন সমূহ বাকিতে হয়েছে অথবা অনগদ লেনদেন, সেগুলো কখনোই নগদান বইতে আসবে না। এটি খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো। নগদে আসবাবপত্র ক্রয় 2000 টাকা, তাহলে এটা আসবে। ধারে আসবাবপত্র ক্রয় 2000 টাকা, এটি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। তাহলে নগদে যদি আসবাবপত্র ক্রয় করি তাহলে আমাদের আর নগদ টাকা চলে গিয়েছে, তার মানে জাবেদার দিকে যদি তাকাই তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ প্রদান, তাহলে প্রদানের দিকে লিখবো, তারিখ লিখো 2024 জানুয়ারি 6। কি লিখবো? আসবাবপত্র হিসাব, বিপরীত হিসাব, খতিয়ানের মতো। আসবাবপত্র হিসাব, টাকা হচ্ছে 2000। আর প্রিয় শিক্ষার্থীরা, ছকটি খেয়াল রাখবে, খুব সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। প্রতিষ্ঠানের নাম 1 ঘরা নগদান বই, যদি 2 ঘরা নগদান বই হয় প্রতিষ্ঠানের নাম 2 ঘরা নগদান বই, আর যদি 3 ঘরা হয় প্রতিষ্ঠানের নাম 3 ঘরা নগদান বই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ফাঁকে নগদান বইয়ের প্রকারভেদটা একটু জেনে নেই। প্রিয় শিক্ষার্থীরা, নগদান বই সাধারণত আমরা 9-10-এ 3 প্রকার শিখেছি, 1 ঘরা, 2 ঘরা, 3 ঘরা। আর ইন্টারমিডিয়েটে আরো এক প্রকার আমরা শিখবো, সেটি হচ্ছে খুচরা বা বহু ঘরা। তাহলে 1 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই, 3 ঘরা নগদান বই এবং বহু ঘরা বা খুচরা নগদান বই। এই খুচরা নগদান বই আবার 2 প্রকার, সাধারণ খুচরা নগদান বই আর এটা হচ্ছে অগ্রদত্ত পদ্ধতিতে নগদান বই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো, আমরা 6 তারিখ বসালাম। 10 তারিখ প্রাপ্য বিলের টাকা নগদে পাওয়া গেল 1500, নগদে পাওয়া গেল, আমরা প্রাপ্ত হয়েছি, তার মানে নগদান হিসাব ডেবিট। ডেবিট দিকে নগদের ঘরে জানুয়ারি 10 প্রাপ্য বিলের টাকা। ওকে, আমরা লিখবো প্রাপ্য বিল হিসাব, প্রাপ্য বিল হিসাব। টাকা হচ্ছে 1500 টাকা। মূলধন হিসাব টাকা লিখিনি, টাকা লিখে দেই 9000, 1500 টাকা। শিক্ষার্থীরা, আমরা কমা দিয়ে দিব। এরপরে আসো 13 তারিখ নগদে বিক্রয়। বিক্রয় করলে আমরা নগদ টাকা প্রাপ্ত হই, অর্থাৎ নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। জাবেদা যদি চিন্তা করি তাহলে নগদ প্রাপ্ত হয়েছি, তাই প্রাপ্তির দিকে তারিখ হচ্ছে 13 তারিখ লিখবো বিক্রয় হিসাব। টাকা হচ্ছে 4000। এরপরে আসো 17 তারিখ ধারে আসবাবপত্র ক্রয়ের টাকা চেক মারফত পরিশোধ 1500 টাকা। অর্থাৎ এই যে বাকিতে আসবাবপত্র ক্রয় করেছিলাম আমরা 6 তারিখে, সেই টাকা আমরা পরিশোধ করেছি চেক মারফত, মানে চেকের মাধ্যমে। তাহলে টাকা কোথায় থেকে কমবে? ব্যাংক থেকে। ব্যাংক থেকে যদি টাকা কমে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বলেছিলাম ব্যাংকের লেনদেনগুলো আমরা দুই দিকেই লিখবো। যেমন ব্যাংক থেকে টাকা কমবে, এই জন্য আমরা ডেবিট দিকে লিখবো, মনে করবো যে ব্যাংক থেকে টাকা তুলেছি, ক্রেডিট দিকে আবার সেই টাকা পরিশোধ করে দিয়েছি। এবার খেয়াল করো, 17 তারিখ আমরা লিখবো ব্যাংক হিসাব। টাকা হচ্ছে 1500। আবার ক্রেডিট দিকে অর্থাৎ প্রদানের দিকে লিখবো 17 তারিখ পাওনাদার হিসাব। টাকা হচ্ছে 1500। ওকে, এরপর প্রিয় শিক্ষার্থীরা আসো 20 তারিখ প্রদেয় বিল নগদে পরিশোধ করেছি, অর্থাৎ প্রদান করেছি। যদি জাবেদা খেয়াল করি তাহলে প্রদেয় বিল হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট দিকে হচ্ছে 20 তারিখ প্রদেয় বিল হিসাব, প্রদেয় বিল টাকা হচ্ছে 800 টাকা। ওকে, এরপরে আসো
22 তারিখ বেতন প্রদান, তাহলে প্রদান করেছি, প্রদান সমূহে নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিট দিকে বেতন হিসাব 22 তারিখ বেতন হিসাব, টাকা হচ্ছে 900 টাকা। ওকে, এরপরে আসো 25 তারিখ নগদে ক্রয় 2500 টাকা। ক্রয় করলে নগদ টাকা আমরা প্রদান করি, জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাই ক্রেডিট দিকে অর্থাৎ প্রদানের দিকে আমরা লিখব 25 তারিখ ক্রয় হিসাব, ক্রয় হিসাব, ক্রয় হিসাব নগদের ঘরে টাকা 2500। ওকে প্রিয় শিক্ষার্থীরা, 25 হয়ে গেল। এবার 27 তারিখ, 27 তারিখ হচ্ছে অসীমের কাছ থেকে নগদ প্রাপ্তি, প্রাপ্তি নগদ টাকা পেয়েছি। অসীমের কাছ থেকে পেয়েছি মানে নিশ্চয় অসীম আমাদের একজন দেনাদার, সে আমাদের পাওনা টাকা পরিশোধ করেছে, অর্থাৎ আমাদের কাছে যে তার দেনা ছিল সেটা পরিশোধ করেছে, আমরা পেয়েছি। তাহলে প্রাপ্তির দিকে তারিখ হচ্ছে 27, আমরা লিখব অসীম হিসাব বা দেনাদার অসীম হিসাব। টাকা হচ্ছে 1500। এরপরে হচ্ছে 29 তারিখ ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 300 টাকা, অর্থাৎ ব্যাংক আমাদেরকে সুদ দিয়েছে। তাহলে ব্যাংক সুদ দিলে আমরা প্রাপ্তির দিকেও লিখব, প্রদানের দিকেও লিখব। এটা হচ্ছে 29 তারিখ আমরা গ্রহণ করেছি এবং আমাদের টাকাটা নগদে নেই, ব্যাংকে আছে, এজন্য আমরা প্রাপ্তির দিকেও দিব, প্রদানের দিকেও দিব। লিখব ব্যাংক হিসাব, টাকা হচ্ছে 300 টাকা। আবার এই পাশে প্রদানের দিকে 29 তারিখ ব্যাংক সুদ হিসাব, ব্যাংক সুদ হিসাব হচ্ছে 300 টাকা। এবার 31 তারিখ দুই দিকে বলছে ব্যাংক ধার্যকৃত চার্জ 500 টাকা, তাহলে এখানে ব্যাংক হিসাব, টাকা হচ্ছে 500। আর এই পাশে 31 তারিখ ব্যাংক চার্জ হিসাব, ব্যাংক চার্জ হিসাব 500। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবগুলো লিখে ফেললাম। এবার আমরা ব্যালেন্স সিডি বিডি অর্থাৎ ব্যালেন্স কত টাকা আমাদের হাতে আছে এক ধরা নগদান বইয়ের মাধ্যমে আমরা এটা দেখব। তো আমরা প্রথমে ডেবিটটা যোগ করি, যেহেতু নগদান বই অলওয়েজ ডেবিট ব্যালেন্স শো করবে, তাই তোমরা নগদ ডেবিটটা যোগ করো। 9000 প্লাস 1500 প্লাস 4000 প্লাস 1500 আবার 1500 300 প্লাস 500, তাহলে দাঁড়ালো 18,300, 18,300 ডাবল আন্ডারলাইন করে দিলাম। এবার আসো আমরা এইটা দুই পাশেই লিখব 18,300। এবার ক্রেডিটের গুলো মাইনাস করো, আমরা দেখি আমাদের ব্যবধান বা ব্যালেন্স কত টাকা দাঁড়ায়। 18,300 মাইনাস হচ্ছে 2000 মাইনাস 1500 মাইনাস 800 মাইনাস 900 মাইনাস 2500 মাইনাস 300 মাইনাস 500, অর্থাৎ 9,800। তাহলে 9,800 ব্যালেন্স, 9,800 এটি হচ্ছে আমাদের মাস শেষে অর্থাৎ ব্যালেন্স সিডি আমাদের হাতে রয়েছে।
ব্যালেন্স সি অবলিক ডি, অর্থাৎ ক্যারিড ডাউন, এটা নিতে হবে পরের মাসে। এবার চলে আসো এই পাশে, জানুয়ারি 2024, এটা হলো ফেব্রুয়ারি 1 তারিখ, পরের মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি হচ্ছে এই যে সিডিটা, বিডি হয়ে যাবে 9,800 টাকা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেয়ে গেলাম, আমাদের হাতে আছে 9,800 টাকা, যেটা দিয়ে আমরা পরের মাস স্টার্ট করব। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও কোনো কনফিউশন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে যেয়ে তোমরা কমেন্টস করবে। এবং তোমরা যারা আমার এই পুরো ক্লাসটি দেখেছো, তোমরা উপকৃত হয়েছো, সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে লাইক কমেন্টস করে তোমাদের বন্ধুরা যাতে সহজে পায়, তাদের জন্য হেল্প হয়, তোমরা তাদের সহযোগিতার জন্য চেষ্টা করবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আবার কোনো এই অধ্যায়ে ধারাবাহিক কোনো টপিকস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে যেন ভালো রাখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।